1940 সাল। পুরো ইউরোপ তখন আগুনে জ্বলছে। আকাশে কালো ধোঁয়া ঢেকে গেছে। রাস্তায় ছড়িয়ে আছে ধ্বংস হয়ে যাওয়া বাড়ি, পোড়া গাড়ি আর আহত সৈনিকদের দেহ। প্রতিদিন হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। আর ঠিক সেই সময় যুদ্ধের মাঝখানে দাঁড়িয়েছিলেন একজন ভারতীয় ডাক্তার। তার হাতে কোনো বন্দুক ছিল না, ছিল না কোনো অস্ত্র, ছিল শুধু একটা মেডিকেল ব্যাগ আর মানুষ বাঁচানোর এক অদ্ভুত জেদ। তার নাম ডক্টর বীরেন্দ্রনাথ মজুমদার। কিন্তু তিনি জানতেন না খুব শীঘ্রই তার জীবন এমন এক দুঃস্বপ্নে পরিণত হতে চলেছে যেটা সিনেমার কোনো গল্পকেও হার মানাবে। বীরেন্দ্রনাথ ছোটবেলা থেকেই অন্যরকম ছিলেন। মানুষের কষ্ট তাকে ভেতর থেকে নাড়া দিত। তাই ভারত ছেড়ে তিনি ব্রিটেনে গিয়েছিলেন ডাক্তারি পড়তে। তিনি ভেবেছিলেন হাসপাতালের ভেতরে দাঁড়িয়ে মানুষের জীবন বাঁচাবেন। কিন্তু 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর পুরো পৃথিবীটাই যেন বদলে যায়। হাজার হাজার সৈনিক আহত হচ্ছিল। হাসপাতালগুলো ভরে যাচ্ছিল মৃত আর রক্তাক্ত মানুষে। তখন তিনি একটাই সিদ্ধান্ত নেন, শুধুমাত্র একজন ডাক্তার হয়ে থাকলে হবে না, যুদ্ধক্ষেত্রেও যেতে হবে। তাই তিনি যোগ দেন রয়্যাল আর্মি মেডিকেল কর্পে। আর তার এই সিদ্ধান্তই তাকে ঠেলে দেয় ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর এক যাত্রার দিকে। ফ্রান্সের এটাপেলসের সামরিক হাসপাতালে প্রতিদিন মৃত্যু যেন দরজায় দাঁড়িয়ে থাকত। একের পর এক আহত সৈনিক আনা হতো। কারো হাত উড়ে গেছে, কারো শরীর বোমা স্প্লিন্টারে ছিন্ন ভিন্ন, কারো শরীর আগুনে ঝলসে পর্যন্ত গেছে। হাসপাতালের বাইরে তখনও গুলির শব্দ থামেনি। মাঝে মাঝেই মাটি কেঁপে উঠত বোমা বিস্ফোরণের ধামাকায়। কিন্তু এই বিশৃঙ্খলার মাঝেও ডক্টর বীরেন্দ্রনাথ ঠান্ডা মাথায় অপারেশন করে যেতেন। অনেক সময় অ্যাম্বুলেন্স পৌঁছানোর আগেই রাস্তায় বসে চিকিৎসা শুরু করতে হতো, কারণ তিনি বুঝে গিয়েছিলেন যুদ্ধের সময় একজন ডাক্তারের হাতও বন্দুকের মতোই গুরুত্বপূর্ণ। কিন্তু খুব দ্রুত তার নিজের জীবনও মৃত্যু ফাঁদে আটকে যেতে চলেছিল। সেদিনটা শুরু হয়েছিল অন্য দিনের মতোই। ডক্টর বীরেন্দ্রনাথ কয়েকজন আহত সৈনিককে দেখতে ফ্রন্ট লাইনের দিকে যাচ্ছিলেন। দূরে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছিল, বাতাসে ধুলো উড়ছিল। সবাই জানতো জার্মান সেনারা খুব কাছাকাছি চলে এসেছে, কিন্তু কেউ ভাবেনি সব কিছু এত দ্রুত বদলে যাবে। হঠাৎ দূরে দেখা গেল কয়েকটা জার্মান সামরিক গাড়ি। তারপর কয়েক মিনিটের মধ্যেই চারিদিক থেকে সশস্ত্র নাৎসি সৈনিক পুরো মেডিকেল ইউনিটটাকে ঘিরে ফেলল। তাদের কাছে কোনো ভারী অস্ত্র ছিল না, কারণ তারা সৈনিক নয়, তারা ডাক্তার। এক নাৎসি অফিসার বন্দুক তাক করে চিৎকার করে উঠল, হ্যান্ডস আপ! আর সেই মুহূর্তেই বীরেন্দ্রনাথ বুঝে গেলেন তার স্বাধীন জীবন আজকে শেষ হয়ে গেছে। বন্দি করার পর বীরেন্দ্রনাথ সহ আরও কয়েকজন পিওডাব্লিউকে তোলা হয় একটা সামরিক ট্রেনে। ট্রেনের ভেতরে ছিল অদ্ভুত নীরবতা। কেউ কথা বলছিল না, শুধু ট্রেনের লোহার শব্দ আর বাইরে থেকে মাঝে মাঝে ভেসে আসা সাইরেন। জানালার ফাঁক দিয়ে তিনি দেখছিলেন ধ্বংস হয়ে যাওয়া ইউরোপকে, ভাঙা শহর, পোড়া বাড়ি, রাস্তায় পড়ে থাকা ট্যাঙ্ক। মনে হচ্ছিল পুরো পৃথিবীটাই যেন ধ্বংস হয়ে গেছে। কিন্তু সবচেয়ে ভয়ের বিষয় ছিল কেউ জানতই না তাদের কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। অনেক ঘন্টা পর ট্রেনটা থামলো। বাইরে নেমেই বীরেন্দ্রনাথের শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ সামনে দাঁড়িয়েছিল বিশাল পাথরের একটি দুর্গ। উঁচু দেওয়াল, ওয়াচ টাওয়ার আর মেশিনগানধারী গার্ড। এটাই ছিল কোল্ডিস ক্যাসেল, এমন একটা জেল যেটাকে বলা হতো এসকেপ প্রুফ প্রিজন। মানে এখান থেকে পালানো একদম অসম্ভব। কোল্ডিস ক্যাসেল বাইরে থেকে দেখতে হয়তো একটা পুরনো রাজপ্রাসাদের মতো লাগতো, কিন্তু ভেতরে ঢোকার পর বীরেন্দ্রনাথ বুঝতে পারলেন এটা আসলে একটা জীবন্ত দুঃস্বপ্ন। এখানে রাখা হতো সেই সব যুদ্ধবন্দীদের যারা আগেও পালানোর চেষ্টা করেছিল বা যাদের নাৎসিরা বিপজ্জনক বলে মনে করত। জেলের প্রতিটা করিডরে সশস্ত্র গার্ড দাঁড়িয়ে থাকতো।
উঁচু টাওয়ার থেকে সারাক্ষণ নজর রাখা হতো বন্দীদের ওপর। প্রতিটা দরজায় ছিল ভারী লোহার তালা। সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমানো পর্যন্ত বন্দীদের প্রতিটা মিনিট নিয়ন্ত্রিত ছিল। সামান্য ভুল করলেই শাস্তি। আর এখানকার সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা ছিল, এই জেল থেকে আগে প্রায় কেউ সফলভাবে পালাতে পারেনি। তাই ধীরে ধীরে অনেক বন্দী বিশ্বাস করতে শুরু করেছিল যে এখান থেকে বের হওয়া একদম অসম্ভব। কিন্তু বীরেন্দ্রনাথের ভেতরে তখনও একটা আশা বেঁচে ছিল। কোল্ডিস ক্যাসেলের ভেতরের জীবন ছিল অকল্পনীয় কষ্টে ভরা। বন্দীদের খাবার দেওয়া হতো খুবই সামান্য। অনেক সময় একটা ছোট রুটির টুকরো আর পাতলা স্যুপ দিয়েই পুরো দিনটা কাটাতে হতো। শীতের রাতে পাথরের ঘরগুলো বরফের মতো ঠান্ডা হয়ে যেত। অনেক বন্দির শরীরে ঠিকমতো গরম কাপড়ও পর্যন্ত ছিল না। ঠান্ডায় অনেকে অসুস্থ হয়ে পড়তো, কিন্তু অসুস্থ হলেও বিশেষ চিকিৎসা পাওয়া যেত না। তার ওপর ছিল মানসিক চাপ, সারাক্ষণ গার্ডদের চিৎকার, হঠাৎ হঠাৎ তল্লাশি আর অজানা ভবিষ্যতের ভয়। ধীরে ধীরে কিছু বন্দি মানসিকভাবে ভেঙে পড়তে শুরু করেছিল। কেউ চুপ হয়ে গেছিল, কেউ আশা হারিয়ে ফেলেছিল। কিন্তু ডক্টর বীরেন্দ্রনাথ নিজেকে ভাঙতে দেননি, কারণ তিনি জানতেন এখানে বাঁচতে হলে শরীরের আগে মনকে শক্ত রাখতে হবে। একদিন ধীরে ধীরে বীরেন্দ্রনাথ বুঝতে পারলেন জেলের ভেতরে আর একটা গোপন দুনিয়া আছে। বাইরে থেকে সবাই সাধারণ বন্দি মনে হলেও ভেতরে তারা গোপনে পালানোর পরিকল্পনা করত। কেউ গার্ডদের রুটিন পর্যবেক্ষণ করত, কেউ জেলের ম্যাপ আঁকত, আবার কেউ নকল কাগজ বানাতে পারত। বিভিন্ন দেশের বন্দিরা একে অপরকে সাহায্য করত, কারণ তারা সবাই একটা জিনিসই চাইতো, স্বাধীনতা। বীরেন্দ্রনাথ প্রথমে শুধু চুপচাপ সব কিছু লক্ষ্য করতেন, কিন্তু ধীরে ধীরে তিনিও এই গোপন নেটওয়ার্কের অংশ হয়ে ওঠেন। আর তখনই তিনি বুঝতে শুরু করেন কোল্ডিস ক্যাসেল যতই নিরাপদ হোক, প্রতিটা জেলেরই কোথাও না কোথাও দুর্বলতা থাকে। মাসের পর মাস কেটে যাচ্ছিল, একই ঘর, একই ঠান্ডা, একই বন্দি জীবন। কিন্তু সময় যতই যাচ্ছিল, বীরেন্দ্রনাথের ভেতরে একটা জিনিস আরও শক্ত হয়ে উঠছিল, পালানোর প্রবল ইচ্ছা। কারণ তিনি বুঝতে পেরেছিলেন এখানে বেশি দিন থাকলে হয়তো ধীরে ধীরে তিনিও মানসিকভাবে ভেঙে পড়বেন। অনেক রাতে যখন পুরো জেল নিস্তব্ধ হয়ে যেত আর দূরে শুধু গার্ডদের বুটের শব্দ শোনা যেত, তখন তিনি জানালার ফাঁক দিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকতেন আর ভাবতেন, আমি কি কোনো দিন আবার স্বাধীনভাবে হাঁটতে পারবো? সেই প্রশ্নই ধীরে ধীরে তাকে একটা সিদ্ধান্তের দিকে ঠেলে দেয়। যদি মরতেই হয় তাহলে স্বাধীনতার চেষ্টা করতে গিয়েই মরব। পালানোর সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই বীরেন্দ্রনাথ পুরো জেলটাকে অন্য চোখে দেখতে শুরু করলেন। এখন আর তিনি শুধু একজন জেলবন্দি নন, তিনি একজন পর্যবেক্ষক। প্রতিদিন হাঁটার সময় তিনি খেয়াল করতেন কোন গার্ড কখন ডিউটি বদলায়, কোন টাওয়ারে কখন পাহারা দুর্বল, আর কখন কোন করিডরে লোক কম থাকে। এমনকি রাতের কোন সময়ে গার্ডরা সবচেয়ে বেশি ক্লান্ত হয়ে পড়ে। এই সমস্ত কিছু তিনি মনে রাখতে শুরু করেন। বাইরে থেকে দেখলে মনে হতো তিনি স্বাভাবিকভাবেই হাঁটছেন, কিন্তু বাস্তবে তার মাথার ভেতরে তৈরি হচ্ছিল একটা বিশাল মানচিত্র। কারণ তিনি জানতেন কোল্ডিস ক্যাসেল থেকে পালানো শুধু সাহসের বিষয় নয়, এটি ছিল একটি নিখুঁত পরিকল্পনার খেলা। কোল্ডিস ক্যাসেলের ভেতরে এমন কয়েকজন বন্দী ছিল যারা অসাধারণ দক্ষ ছিল নকল কাগজ বানাতে। কেউ আগে প্রিন্টিং প্রেসে কাজ করত, কেউ ছিল শিল্পী, আবার কেউ জাল সিগনেচার তৈরি করতে ওস্তাদ। বীরেন্দ্রনাথ ধীরে ধীরে তাদের সঙ্গে মিশতে শুরু করেন। একদিন তিনি দেখলেন পুরনো কাগজ, চায়ের দাগ পড়া পোড়া কাঠের ছাই ব্যবহার করে তারা এমন নকল ডকুমেন্ট বানাচ্ছে যেটা আসল থেকে আলাদা করা একেবারে অসম্ভব। জেলের ভেতর লুকিয়ে লুকিয়ে তৈরি হচ্ছিল জার্মান পারমিট, নকল স্ট্যাম্প আর পরিচয়পত্র। তখন বীরেন্দ্রনাথ বুঝলেন জেল থেকে বের হওয়া যতটা কঠিন, তার থেকেও বেশি কঠিন হবে জেলের বাইরে নাৎসিদের চোখ ফাঁকি দিয়ে বেঁচে থাকা। তাই তিনি নিজের জন্য একটা নকল পরিচয়পত্র তৈরি করালেন, যাতে বাইরে গেলে
তাকে কোনো সাধারণ শ্রমিক বা সহকারী মনে হয়, কারণ তিনি জানতেন ধরা পড়লেই হয় গুলি, নয়তো আরও ভয়ঙ্কর নির্যাতন। মাসের পর মাস পর্যবেক্ষণের পর অবশেষে বীরেন্দ্রনাথ একটা জিনিস খেয়াল করেন। কোল্ডিস ক্যাসেল যতই শক্তিশালী হোক, জেলের এক পুরনো অংশের দেওয়ালগুলো তুলনামূলকভাবে অনেক দুর্বল। বিশেষ করে একটা অংশের পাথরের ফাঁকগুলো অনেক পুরনো হয়ে গিয়েছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা ছিল সেই জায়গাটা রাতে পুরো অন্ধকারে ঢেকে থাকতো। টাওয়ার থেকে ঠিকমতো দেখাও যেত না। প্রথমবার জায়গাটা দেখে তার বুকের ভেতরে জোরে ধাক্কা মারে, কারণ এটাই হয়তো তার একমাত্র সুযোগ। এরপর থেকে তিনি প্রতিদিন খুব স্বাভাবিকভাবে ওই অংশের আশেপাশে হাঁটতেন। বাইরে থেকে মনে হতো তিনি শুধু সময় কাটাচ্ছেন, কিন্তু বাস্তবে তিনি প্রতিটা ইঞ্চি, প্রতিটা ছায়া আর প্রতিটা গার্ডের অবস্থান নিজের মাথায় গেঁথে নিচ্ছিলেন, কারণ তিনি জানতেন ভুল করার সুযোগ একবারই। সব প্রস্তুতি নেওয়ার পরেও সবচেয়ে কঠিন যুদ্ধটা ছিল নিজের মনের সঙ্গে। রাতে নিজের ছোট্ট সেলের ভেতরে বসে বীরেন্দ্রনাথ প্রায়ই ভাবতেন, যদি ধরা পড়ে যায়। কোল্ডিস ক্যাসেলে পালানোর চেষ্টা করে ধরা পড়া বন্দীদের ওপর ভয়ঙ্কর অত্যাচার করা হতো। অনেককে দিনের পর দিন একা অন্ধকার ঘরে আটকে রাখা হতো। কেউ কেউ আর স্বাভাবিক অবস্থায় ফিরতেই পারতো না, আর নাৎসি গার্ডরা গুলি করতে 1 সেকেন্ডও দেরি করতো না। তাই প্রতিটা রাতে তার মাথায় একই প্রশ্ন ঘুরতো, আমি কি সত্যিই বাঁচতে পারবো? কিন্তু তারপরই আর একটা চিন্তা তাকে শক্তি দিত, এখানে থাকলেও তো ধীরে ধীরে মৃত্যু নিশ্চিত। সেই ভাবনাই ধীরে ধীরে তার ভয়কে রাগে বদলে দিল, আর সেই রাগ তাকে আরও দৃঢ় করে তুলল। জেলের অন্ধকার ঘরে শুয়ে থাকলেও বীরেন্দ্রনাথের মাথা থেকে ভারত কখনো দূরে যায়নি। অনেক রাতে যখন পুরো জেল নিস্তব্ধ হয়ে যেত, তিনি চোখ বন্ধ করে নিজের বাড়ির কথা ভাবতেন। ভারতের গরম রোদ, বৃষ্টির মাটির গন্ধ, পরিবারের মুখ, সব কিছু যেন তার সামনে ভেসে উঠত। তিনি কল্পনা করতেন যদি কোনোদিন আবার স্বাধীনভাবে নিজের দেশের মাটিতে হাঁটতে পারেন। সেই স্মৃতিগুলোই তাকে মানসিকভাবে বাঁচিয়ে রাখত, কারণ কোল্ডিস ক্যাসেল শুধু শরীরকে বন্দি করতো না, ধীরে ধীরে মানুষের মনও ভেঙে দিত। কিন্তু বীরেন্দ্রনাথের ভেতরে তখনও একটা আগুন জ্বলছিল, আর সেই আগুনের নাম ছিল বাড়ি ফিরে যাওয়ার ইচ্ছা। অবশেষে বহু মাসের পর্যবেক্ষণের পর বীরেন্দ্রনাথ একটা নির্দিষ্ট সময় ঠিক করলেন, রাত 2:43, কারণ এই সময়টাই গার্ডরা সবচেয়ে বেশি ক্লান্ত থাকতো। অনেকের মনোযোগ কমে যেত, টাওয়ারের আলো কিছুটা দুর্বল হয়ে পড়তো, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই কয়েক মিনিটের মধ্যে পাহাড়ের ছোট একটা ফাঁক তৈরি হতো। বাইরে থেকে হয়তো সময়টা সাধারণ মনে হয়, কিন্তু বীরেন্দ্রনাথের জন্য এটাই ছিল জীবন আর মৃত্যুর মাঝের সীমারেখা। সেই রাত যত এগিয়ে আসছিল, তার বুকের ভেতর ততই চাপা উত্তেজনা বাড়ছিল, কারণ তিনি জানতেন যদি পরিকল্পনা সফল হয় তাহলে তিনি স্বাধীনতার পথে প্রথম পদক্ষেপ রাখবেন, আর যদি ব্যর্থ হন তাহলে হয়তো এটাই হবে তার জীবনের শেষ রাত। অবশেষে সেই রাত চলে এলো। পুরো কোল্ডিস ক্যাসেল তখন গভীর অন্ধকারে ডুবে আছে। দূরে কোথাও গার্ডের বুটের ভারী শব্দ প্রতিধ্বনির মতো শোনা যাচ্ছে। ঠান্ডা বাতাস পাথরের দেওয়ালে আঘাত করে অদ্ভুত একটা শব্দ তৈরি করছিল। বীরেন্দ্রনাথ ধীরে ধীরে নিজের সেলের কোণায় লুকিয়ে রাখা সাধারণ পোশাকগুলো বের করলেন। বন্দির পোশাক পরে পালানো অসম্ভব, তাই তাকে দেখতে হবে একজন সাধারণ ইউরোপীয় শ্রমিকের মতো। তিনি জুতোয় কাপড় বেঁধে নিলেন যাতে হাঁটার সময় শব্দ না হয়। তারপর কাপা হাতে পকেটে ঢুকিয়ে নিলেন নকল পরিচয়পত্র। কয়েক সেকেন্ডের জন্য তিনি যেন থেমে গেলেন। বুকের ভেতর হৃৎস্পন্দন এত জোরে হচ্ছিল যেন পুরো জেল শুনতে পাবে, কারণ তিনি জানতেন আজ যদি ধরা পড়েন তাহলে আর কোনো দ্বিতীয় সুযোগ থাকবে না। তারপর গভীর একটা নিঃশ্বাস নিয়ে তিনি ধীরে ধীরে অন্ধকার করিডোরের দিকে এগিয়ে গেলেন। রাত তখন ঠিক 2:43, যেই সময়টার জন্য তিনি মাসের পর মাস অপেক্ষা করছিলেন। করিডোর অতিক্রম করার সময় প্রতিটা সেকেন্ড যেন ঘন্টার মতো লাগছিল। দূরে একটা গার্ড হাই তুলছিল,
আর একজন সিগারেট ধরাতে ব্যস্ত ছিল। এটাই ছিল সেই ছোট্ট সুযোগ। বীরেন্দ্রনাথ ধীরে ধীরে সেই পুরনো দেওয়ালের কাছে পৌঁছালেন, যেটার পাথরগুলো আগেই আলগা হয়ে গিয়েছিল। ঠান্ডায় তার হাত জমে যাচ্ছিল, কিন্তু তবুও তিনি পাথর সরাতে শুরু করলেন। সামান্য শব্দ হলেই সব শেষ। কয়েক মিনিট পর দেওয়ালের ছোট্ট একটা ফাঁক তৈরি হলো। ওপারে ছিল অন্ধকারে ঢাকা জেলের বাইরের অংশ। তিনি একবার পেছনে তাকালেন, তারপর ধীরে ধীরে দেওয়াল টপকে ওপাশে নেমে গেলেন। আর ঠিক সেই মুহূর্তে বহু মাসের পর প্রথমবার তিনি জেলের বাইরের বাতাস অনুভব করলেন। কিন্তু তার আসল যুদ্ধ তখনও শুরুই হয়নি। জেলের বাইরে বের হওয়া মানেই নিরাপদ হওয়া নয়, আসলে বিপদ তখন আরও কয়েক গুণ বেড়ে গিয়েছিল। কারণ এখন পুরো নাৎসি জার্মানি তার শত্রু। চারিদিকে চেকপোস্ট, রাস্তায় টহলরত সৈনিক, ট্রেন স্টেশনে নজরদারি। ধরা পড়লেই সরাসরি গুলি খেতে হবে। বীরেন্দ্রনাথ জানতেন দিনের আলোয় চলাফেরা করা আত্মহত্যার সমান। তাই তিনি দিনের বেলা জঙ্গলে বা পরিত্যক্ত বাড়িতে বা খামারের পাশে লুকিয়ে থাকতেন, আর রাতে হেঁটে বেড়াতেন, কখনো ঠান্ডায় কাঁপতে কাঁপতে, কখনো না খেয়ে। অনেক সময় দূরে জার্মান সৈনিকদের কণ্ঠস্বর শুনে তিনি মাটিতে শুয়ে নিঃশ্বাস পর্যন্ত বন্ধ করে রাখতেন। প্রতিটা মুহূর্তে মনে হতো হয়তো এখনই ধরা পড়বেন, কিন্তু তবুও তিনি থামলেন না, কারণ তার সামনে এখন একটাই লক্ষ্য, বেঁচে থাকা। দিন কেটে যাচ্ছিল আর বীরেন্দ্রনাথ হেঁটেই চলেছিলেন। সামনে কত দূর যেতে হবে সেটাও তিনি পুরোপুরি জানতেন না। শুধু জানতেন তাকে নাৎসিদের এলাকা থেকে যত দ্রুত সম্ভব বের হতে হবে। পথে অনেক সময় খাবার জোটেনি, খিদেই মাথা ঘুরে যেত, তৃষ্ণায় গলা শুকিয়ে যেত, ঠান্ডায় শরীর অবশ হয়ে আসতো। তবুও তিনি হাঁটতেন, কারণ থেমে যাওয়া মানেই মৃত্যু। কখনো নদী পার হতে হয়েছে, কখনো ঘন জঙ্গল। মাঝে মাঝে দূরে ট্রাকের আলো দেখলেই তিনি ঝোপের আড়ালে লুকিয়ে পড়তেন। তার জুতোগুলো প্রায় ছিঁড়ে গিয়েছিল, পায়ে রক্ত জমে গিয়েছিল, কিন্তু তার মাথার ভেতরে তখনও একটা কথাই ঘুরছিল, আমাকে বাড়ি ফিরতেই হবে। আর সেই ইচ্ছাই তাকে অসম্ভব শক্তি দিচ্ছিল। অবশেষে অসংখ্য বিপদ, ক্ষুধা, ঠান্ডা আর মৃত্যুভয় পেরিয়ে বীরেন্দ্রনাথ স্বাধীনতার পথে পৌঁছাতে সক্ষম হন। একজন ভারতীয় ডাক্তার, যিনি নাৎসিদের সবচেয়ে ভয়ঙ্কর জেলগুলোর একটিতে বন্দী ছিলেন। তারপর সেখান থেকে পালিয়ে 900 কিলোমিটার পথ অতিক্রম করেছিলেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো আজ খুব কম মানুষই তার নাম জানে। ইতিহাস অনেক সময় সবচেয়ে বড় হিরোদের ভুলে যায়। আমরা যুদ্ধের গল্পে জেনারেলদের নাম শুনি, সৈনিকদের নাম শুনি, কিন্তু সেই ডাক্তারদের কথা খুব কমই বলা হয়, যারা মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে মানুষের প্রাণ বাঁচিয়েছিল। ডক্টর বীরেন্দ্রনাথ মজুমদারের গল্প আমাদের একটা জিনিসই শেখায়, সত্যিকারের সাহস শুধু বন্দুক হাতে নয়, কখনো কখনো একজন মানুষের ইচ্ছাশক্তি পুরো ইতিহাস বদলে দিতে পারে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর এমন অজানা বাস্তব ইতিহাস আর অবিশ্বাস্য সত্যি গল্প নিয়মিত দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। কারণ ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর আর রহস্যময় গল্পগুলো এখনও অনেকের অজানা।